স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেশ আলোচনায় আছেন। 2-3 দিন হলো তার এপিএসকে সরানো হয়েছে। মানে এই সরানোকে অবশ্য এপিএস জানাচ্ছেন যে তিনি পদত্যাগ করেছেন। আমরা জানি এই ধরনের সরানোর ক্ষেত্রে পদত্যাগ করতেই বলা হয়, পদত্যাগ না করলে পরে বরখাস্ত করা হয়, এসব আমরা বুঝি। যাক, সরানো হয়েছে এবং কেন সরানো হয়েছে সেটা নিয়ে আলোচনার রেশ মিলতে না মিলতেই জনাব আসিফ মাহমুদের বাবাকে নিয়ে একটা খবর, যেটা অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার বাবার নামে কন্ট্রাক্টরের লাইসেন্স নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। এরপর জনাব আসিফ মাহমুদ সেটার ব্যাখ্যা দিয়েছেন। আমি একটু পড়ি। আমি এই ব্যাখ্যাটার মধ্যেও প্রবলেম দেখছি। প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স নিয়েছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম। তিনি পোস্ট করলেন, নিউজও হলো, নানান আলোচনা সমালোচনা হচ্ছে, তাই উনি ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন, আমার বাবা একজন স্কুল শিক্ষক, আকবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা চমৎকার বলেছেন, এটা সত্যিই তাই। ইনফ্যাক্ট জুলকারনাইন সায়েরও এই প্রশ্নটাই তুলেছেন। বিষয়টি বোঝানোর পর আজকে আমার বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। তিনি তার বাবা সম্মত এটা বুঝতে পারেননি তিনি বলছেন। তবে জনাব আসিফ মাহমুদ বলছেন এই লাইসেন্স ব্যবহার করে কোনো রকম কোনো কাজ নেওয়া হয়নি। আচ্ছা, এই যে একজন, তার ভাষ্য মতে একজন তার বাবার নাম ব্যবহার করে সুবিধা পাওয়া যেতে পারে, ওনার ভাষাটা এরকম, স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। মানে আসিফ মাহমুদের বাবার নামে, ধরে নিলাম যে স্থানীয় একজন ঠিকাদারি করবেন কিন্তু বাবার নামে করবেন, এমনি এমনি করছেন, তার বাবা এমনি এমনি এটায় রাজি হয়ে গেছেন। বা সেই ঠিকাদারে কেন মনে হলো আসিফ মাহমুদের বাবার নামে লাইসেন্স থাকলে কাজ পাওয়ার সুবিধা হবে? কেন মনে করলেন? কেন তার মধ্যে এই বিশ্বাস? এটা তো নতুন বাংলাদেশ। আসিফ মাহমুদ নতুন বন্দোবস্তের কথা বলেন না? বলেন তো। তো তার বাবার নাম থাকলে কাজ পাওয়া যাবে, এটা ঠিকাদারের কেন মনে হলো? এই প্রশ্ন করা জরুরি, খুব জরুরি। আর একটা কথা বলে রাখা ভালো, বাবা এসব লাইসেন্স যদি নাও থাকে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্নটা হয়তো সরবে। আমি বলছি না তিনি দুর্নীতিতে জড়িত আছেন, কিন্তু দুর্নীতিতে মন্ত্রীর পজিশনে বসে থেকে জড়ানো কোনো ব্যাপার না। ওটার জন্য লাইসেন্স করে, বাবাকে লাইসেন্স করিয়ে, কন্ট্রাক্টারি করিয়ে এসব করতে হয় না। আওয়ামী লীগের সময় কয়জন মন্ত্রীর বাবা ভাই কারোর নামে লাইসেন্স করিয়ে তারা করাপশন করেছেন। তাও এখানে তিনি একটা বক্তব্য দিলেন, কিন্তু যে জায়গাটায় তিনি আসলে একেবারেই মানে সনাতনী পথে হাঁটলেন সেটা হচ্ছে তার এপিএসের ব্যাপারে। আমি তার ফেসবুকে ঢুকে দেখলাম তার এপিএস যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা তিনি শেয়ার করেছেন যে তিনি পদত্যাগ করেছেন এবং কেন কেন পদত্যাগ করেছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করছেন, এগুলো লিখছেন। আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার জায়গা থেকে সেটা হচ্ছে জনাব আসিফ মাহমুদ তিনি যদি এই দুর্নীতির ব্যাপারে জ্ঞাত না থাকেন, যে অভিযোগগুলো এসছে, প্রায় বলি যে মানে আমরা তো এগুলো নিয়ে অনেক দিন থেকে শুনছি, খুব ভালো হতো এই অপসারণের সাথে সাথে তিনি চাইতেন যে তার বিরুদ্ধে তদন্ত হোক। তদন্ত হওয়া মানে কারো কেউ দোষী প্রমাণিত হয়ে যাওয়া না। এবং আমরা আশা করতে চাই দুদক তদন্ত করে আওয়ামী লীগের দুদক হবে না। আওয়ামী লীগের সময় দুদকেও ডাকা হতো, আওয়ামী লীগের লোকজনকেও ডেকে দুদকে দেওয়া হয়েছে, তারপর সেখান থেকে তারা একটা ক্লিন সার্টিফিকেট নিয়ে বের হতেন। সেই সার্টিফিকেটের মতো ফাজলামো না, একটা জেনুইন তদন্ত তিনি চাইতে পারতেন, যেহেতু এটা নিয়ে সমাজে প্রশ্ন আছে, সিরিয়াস প্রশ্ন আছে, কিন্তু তিনি সেটা করলেন না, তিনি তার পক্ষে গিয়ে দাঁড়ালেন। একটা কথা আমরা বলি, যেমন এখানে তার বাবার ক্ষেত্রে একটা ডকুমেন্ট পাওয়া গেছে সরাসরি, তাই তাকে এটা নিয়ে কথা বলতে হয়েছে। দুর্নীতির ডকুমেন্ট কি সবসময় সরাসরি পাবলিক স্ফিয়ারে চলে আসে খুব সহজে? উত্তর হচ্ছে না। আওয়ামী লীগের, আমি যে কাউকে জিজ্ঞেস করি, যে কেউ এখানে জবাব দিতে পারেন ভিডিওর নিচে, যে আওয়ামী লীগের কজনের বিরুদ্ধে, কয়জন মন্ত্রীর বিরুদ্ধে, কয়জন নেতার বিরুদ্ধে দুর্নীতির একেবারে ডকুমেন্ট, এরকম পেপার ডকুমেন্ট আমাদের হাতে এসে হাজির হয়েছে? যে কেউ লিখুন তো। তাহলে কি আওয়ামী লীগ দুর্নীতি করে নাই? তাহলে আওয়ামী লীগ যে এত ভয়ঙ্কর করাপশন করছে আমরা জানলাম কিভাবে, বুঝলাম কিভাবে? আমি এজন্য বলি এই আলাপগুলো করতে হবে,
যে মানুষটাকে নিয়ে ওয়াইড স্প্রেড সমালোচনা আছে, যে মানুষটাকে নিয়ে বিভিন্ন স্তরে, যারা আসিফ মাহমুদের শত্রু নন, এই সরকারের শত্রু নন, বরং বন্ধু, আমি এমন মানুষের কাছ থেকেও একই রকম অভিযোগের কথা শুনতে পেরেছি। এটা চারপাশে হচ্ছে, এটা স্পেসিফিক হওয়ার দরকার নাই। ফলে যেটা উচিত ছিল এই এপিএসের ব্যাপারে তদন্ত করা, আর আসিফ মাহমুদ না চাইলেও সরকারের উচিত ছিল, এবং এপিএস এই ধরনের করাপশনের সাথে জড়িত আছেন এটা যদি প্রাথমিক অভিযোগে সত্যতা পাওয়া যায়, সেটা মন্ত্রীর অগোচরে হয়েছে, এটা বিশ্বাস করাও কঠিন হয়। আমি খুবই পছন্দ করব এখনও সরকার আসলে এই ধরনের কোনো তদন্তে যাবে, কিন্তু আমি আগেও বলেছি এটা করবে না, কারণ সরকারের মধ্যে একটা অংশ আছে তারা শেখ হাসিনার মতো সফল হিসাবে এই সরকারকে দেখাতে চায়, সব ক্ষেত্রে নিখুঁত, সব ক্ষেত্রে কোনো সমস্যা নাই এবং সফল, কারণ কারো খায়েশ আছে তারা এই সরকারকে আরও লম্বা করে টেনে নিয়ে যাবেন। ফলে তার বাবার ক্ষেত্রে জনাব আসিফ মাহমুদ জিনিসটা প্রকাশ্যে আসার পর যেভাবে ডিল করেছেন, এটাকে আমরা প্রশংসা করতে চাই, কিন্তু তাকে এই প্রশ্নগুলোর জবাবও খুঁজে বের করতে হবে। তার বাবাকে জিজ্ঞেস করতে হবে, সেই ঠিকাদারকে জিজ্ঞেস করতে হবে কেন তার মনে হলো আসিফ মাহমুদের বাবার নাম থাকলে, বাবার নামে লাইসেন্স থাকলে কাজ পাওয়া সহজ হবে। তার মানে কি এই পারসেপশন সমাজে ছড়িয়ে পড়েছে আসিফ মাহমুদের ইনফ্লুয়েন্স অনেক কাজ করছে, যেখানে ম্যানিপুলেট করা যায়? এই প্রশ্নগুলো তাকে করতে হবে, ওই সব মানুষজনকে। এবং এপিএসের ব্যাপারে আরও স্পষ্ট অবস্থান জানানো উচিত ছিল, যেখানে তিনি আটারলি ফেল করেছেন, যেটা প্রধান বিষয়, যেটা সবচেয়ে বড় বিষয়, সেই বিষয়টা। এবং এটা যেহেতু ক্রুড ডকুমেন্ট পাওয়া যায়নি, তাই এগুলো অস্বীকার করা সহজ হয়। আওয়ামী লীগের সময় আমরা একই জিনিস দেখেছি, একদম একইভাবে আওয়ামী লীগের করাপশনের অভিযোগ করলেই ঠিক একই কথাগুলো বলতো, যেভাবে ব্যাখ্যা দিচ্ছে এখন একদম আমাদের পরিচিত ব্যাখ্যা, একদম পরিচিত ব্যাখ্যা। সরি এভাবে বলার জন্য, সরকারকে পুরো আওয়ামী লীগের সরকার বলে ফেলছিল, কিন্তু সরকারের অনেক কর্মকাণ্ড, অনেক কাজ একেবারে আওয়ামী লীগের সময়কার মতো দেখা যায়। এর মধ্যে আমার কোনো রকম কোনো কনফিউশন। টকশোতে আওয়ামী লীগের করাপশন নিয়ে কথা বলেছি, আওয়ামী লীগের লোকজন একটা প্রমাণ দেখান, একটা ডকুমেন্ট দেখান, কোথায় করাপশন হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে, একই কথা। যাই হোক, ডকুমেন্ট পাওয়া যাবে না তা না, ডকুমেন্ট পাওয়া যায় যদি সঠিকভাবে প্রফেশনাল তদন্ত, দুদক বা আমাদের পুলিশের যেসব সংস্থা আছে, ডিবি বা এই ধরনের প্রতিষ্ঠান, তারা চাইলে তারা তদন্ত পেতে পারেন, তদন্ত করতে পারেন, করলে প্রমাণও, অকাট্য প্রমাণও পেতে পারেন, যদি সিনসিয়ারলি সেটা করা হয়। এটা হবে না এই সরকারের অধীনে, এটা খুব স্পষ্ট এখন। শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের মিডিয়ার নোংরামি আমাদের একটা আলোচনার বিষয়। সত্যি বলতে ভারতের মিডিয়াকে আমরা ইগনোর করতেই পারি, করিও, কিন্তু মাঝে মাঝেই সামনে তাদের নোংরামি কতটা খারাপ পর্যায়ে যায় সেটা যখন আসে তখন খারাপও লাগে। কেন খারাপও লাগে সেটা আসলে বলবো। গতকাল আমরা জানি কাশ্মীরের একটা জায়গায় সন্ত্রাসী হামলা হয়েছে, পেহেলগাঁও নামে জায়গাটার নাম, মানে অসাধারণ নৈসর্গিক দৃশ্যের একটা জায়গা। সেখানে অন্তত 26 জনকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করা হয়েছে, কি হয়েছে, নানান রকম স্পেকুলেশনস আছে, কিন্তু প্রাথমিকভাবে মুসলিম জঙ্গিবাদীদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। আমরা এটা নিয়ে কথা বলবো, ইনফ্যাক্ট এটা এবং এটার পটেনশিয়াল ইম্প্যাক্ট বাংলাদেশের উপরে কী হতে পারে এটা নিয়েও বিস্তারিত কথা বলতে চাই। কিন্তু এই মুহূর্তে যে কথাটা বলতে চেয়েছি আপনাদের অনেকের সামনে হয়তো এসছে, কারণ এটা নিয়ে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে। ডক্টর ইউনূস কাতার সফরে আছেন, আমরা নিশ্চয়ই দেখেছি। তিনি সেখানে এই সফরে যা করছেন সেটাকে ইঙ্গিত করে আজ তাক বাংলা, একটা মেইনস্ট্রিম চ্যানেল, এটা যে একেবারে যে কেউ করছেন তা না, ইন্ডিয়া টুডে যে টিভি সেটাও তাদের একটা হেডলাইন ভিডিওর এরকম, কাশ্মীরে হিন্দু হত্যা শুনে বাংলাদেশি ইসলামী ইউনূসের নারী সঙ্গে উল্লাস, থাম্বনেইল। কিছু নারীর সাথে ডক্টর ইউনূস ওই সফরে বসেছেন, সেইটা থাম্বনেইলে দিয়ে এই ধরনের কথাবার্তা লিখছেন। ভিডিওটা শোনার চেষ্টা করলাম, আসলে অনেকে স্ক্রিনশট শেয়ার করেছেন, আমি ভিডিওটা খুঁজে বের করলাম এবং আমি শোনার চেষ্টা করলাম। সেখানে তিনি তারা যেহেতু এই ঘটনাটা যখন ঘটছে তখন তার অনেকগুলো কর্মসূচি আছে, তিনি নৈশভোজে গেছেন, সেখানে হেসে বক্তৃতা করছেন। এটাও ক্রাইম হয়ে গেছে ডক্টর ইউনূসের, কারণ ভারতে একটা হামলা হয়েছে এবং যে বাজে ধরনের ইঙ্গিত করা হচ্ছে হিন্দু হত্যা হয়েছে, হিন্দু হত্যা শুনে তিনি নারীদের সাথে সেলিব্রেট করছেন। নর্মালি একটা
ফেসবুকে যখন একটা ছবি, ডক্টর ইউনূসের প্রচুর কর্মসূচি আছে, প্রচুর কাজ আছে, সেই কাজের মধ্যে তিনি নানা রকম মানুষজনের সাথে যুক্ত থাকছেন, কথা বলছেন, সেগুলো ফেসবুকে নিয়মিতভাবে শেয়ার্ড হয়, সেটা হওয়ারই কথা, সেটা হওয়া ভালো। এবং আপনারা যদি ওনার ফেসবুকে ঢোকেন, এই মুহূর্তে আমি সেখানে আছি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কার কার সাথে দেখা করছেন, কেন করছেন, কি বক্তৃতা করছেন, সব এখানে দেয়া আছে। সেখান থেকেই তারা একটা ছবি নিয়ে এই ধরনের একটা কথা লিখেছে। এখানে কারা তার সাথে বসেছিল, আমি ওনার যে ছবিটা তারা ব্যবহার করছে, বাংলাদেশি অ্যাথলেটস যারা কাতারে প্রধান উপদেষ্টার সাথে পোজ দিয়েছেন, এবং সেখানে প্রত্যেকের নামও দেয়া আছে। মানে আমাদের দেশের মেয়েরা আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, খুব স্বাভাবিক, পিতৃতুল্য না, ডক্টর ইউনূস অনেকের দাদা নানা তুল্য, সেই মানুষের সাথে ছবি দিয়েছেন। এটা নিয়ে এমন নোংরা কথা, এমন নোংরামি তারা করছেন, ইগনোর করি, আমরা করতেই পারি, কিন্তু যে কারণে আমি এটাকে অ্যালার্মিং মনে করি এবং মন খারাপ হয় বলে মনে করি। নিজে একজন গণতন্ত্রে বিশ্বাসী মানুষ হিসেবে আমরা একটা গণতান্ত্রিক ভারতও দেখতে চাই। ভারতের গণতন্ত্র ভারতের জনগণের জন্য যেমন সুবিধা, সেটা আমাদের জন্য ভালো। ভারতে যত এক্সট্রিমিজম মাথা চাড়া দেবে, সেই এক্সট্রিমিজম বাংলাদেশেও আসলে রিয়াকশনারি হয়েও এটা আসবে। এগুলো হয় খুব কাছাকাছি দেশের মধ্যে, এই ঘটনাগুলো ঘটে। কিন্তু এই যে এই রিপোর্টগুলো হচ্ছে, আমি যে কথাটা বলতে চাই, মানে এটা তো জাস্ট কোনো একটা ব্যক্তি না। বাংলাদেশে দেখবেন অনেকগুলো সোকল্ড ইউটিউবের চ্যানেল আছে যারা উদ্ভট কতগুলো হেডলাইন দিয়ে শেখ হাসিনা পতনের আগে আজকে পতন, এখন পতন, ঢাকা ঘিরে ফেললো, শেখ হাসিনা পালিয়ে গেল, সেনাপ্রধান শেখ হাসিনাকে চলে যেতে বললো, বা এখনও দেখবেন ডক্টর ইউনূস শেষ হয়ে গেছেন, ডক্টর ইউনূসকে সেনাপ্রধান নামিয়ে দিচ্ছেন, অথবা সেনাপ্রধানকে নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটা স্ট্রাকচার্ড প্রতিষ্ঠান, যেটা একটা সংবাদ মাধ্যম, আজ তাক তাই, ইন্ডিয়া টুডে তাদের টিভি চ্যানেল, আমরা অনেকেই ইন্ডিয়া টুডের ডিবেট এই সময় খেয়াল করি, কারণ বাংলাদেশের অনেককে সেখানে নেওয়া হয়। সেই চ্যানেলটা এই ধরনের কথা বলছে, সেই চ্যানেলগুলো এই ধরনের কথা বলছে, মানে সীমা নামতে নামতে কোথায় গেছে। এবং হয়তো এটা অবধারিতও ছিল। আপনি যখন নোংরামি করতে থাকেন, আপনি যখন স্পেসিফিক ক্লাসকে ফিড করতে থাকেন, ফিড করতে করতে তার চাহিদা বাড়তে থাকে, সে আরও র্যাডিক্যাল, আরও বেশি অ্যামিউজড হতে পারে, এরকম খবর খুঁজতে থাকে। তো তার মানেটা হচ্ছে এই যে ভারতে একটা শ্রেণী তৈরি হয়েছে যারা এই জিনিসগুলো খায়, তারা দেখতে চায় এবং তাদেরকে তারা ফিড করছে। এবং তার চাইতে অ্যালার্মিং ব্যাপার হচ্ছে, মানুষ যদি খায়ও, একটা মেইন স্ট্রিম চ্যানেল, নিউজ এজেন্সি, তারা এটাকে খাওয়াচ্ছে। বিভৎস ব্যাপার। এবং ভারতে মিডিয়া বলে যে আর কিছু আসলে এক্সিস্ট করছে না টু সাম এক্সটেন্ট, এটা তো আমাদের চোখের সামনেই ঘটছে, চোখের সামনেই ঘটছে। এনডিটিভির মতো চ্যানেল আদানি কবজায় নিয়ে যাওয়ার পর কি হবার কথা ছিল আমরা অনুমান করতে পারি, এবং তাই হয়েছে। এনডিটিভিতেও বসে বসে বাংলাদেশ নিয়ে যা যা ঘটে দেখছি। সো ভারতের মিডিয়ায় দেখে, তাদের এই নির্লজ্জতা দেখে, তাদের এই অসভ্যতা দেখে খারাপ লাগা জায়গা ওটা যে একটা গণতান্ত্রিক ভারত ক্রমাগত আরও আরও অগণতান্ত্রিক, আরও স্বৈরাচারী, আরও ফ্যাসিস্ট হয়ে উঠছে। আমাদের জন্য অ্যালার্মিং, আমাদের জন্য অ্যালার্মিং। আমরা ভারতীয়রা তাদের লিস্ট সেন্সে ফিরবেন। সাধারণ ভারতীয়দের কথা বলছি, যারা এই ধরনের বিদ্বেষ তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতে চান, তার বাইরেও তো ভারতীয়রা আছেন। আমরা আশা করি তারা এই জায়গা থেকে সরে আসবেন এবং তারা তাদের সরকারের ওপরে, তাদের মিডিয়ার ওপরও চাপ তৈরি করবেন, যে ধরনের নোংরামি এবং অসভ্যতা যাতে না হয়। কারোর সাথে দ্বিমত থাকতে পারে, ডক্টর ইউনূসের সাথে সমস্যা আছে, ডক্টর ইউনূসের সরকার ভারতের সাথে ভারতের মতো করে কমপ্লাই করছে না, ডক্টর ইউনূস শেখ হাসিনা নন, শেখ হাসিনা তো নন, উনি 10-20% শেখ হাসিনাও নন। তো তাহলে সমস্যা থাকতেই পারে, কিন্তু ভারতকে এর পর সহাবস্থান করা শিখতে হবে এবং আলোচনার মাধ্যমেই সম্পর্ক তৈরি করতে হবে। এই যে আজ তাক চ্যানেল, তাদের খুবই বিজেপির সাথে অ্যালাইন্ড হওয়ার হিস্ট্রি আছে এবং সেই পারসেপশনই আছে। সুতরাং আজ তাক যা বলছে এটাকে খুব উড়িয়ে দেওয়ার কিছু নেই। বিজেপি তার একটা শ্রেণীর কাছে এইভাবে এই বয়ান নিয়ে দিতে চায় যে যখন তোমার দেশের হিন্দু মানুষ মারা যায়, তখন এই হিন্দুর মৃত্যুতে উল্লাস করে ডক্টর ইউনূস, মেয়েদেরকে তার পাশে বসিয়ে মেয়েদের সঙ্গ নিয়ে এই ধরনের ইঙ্গিত করে যখন বলে, একটা শ্রেণীর কাছে তারা বিজেপির হয়ে এগুলো পৌঁছে দেয়। এই র্যাডিক্যালাইজেশন তারা তৈরি করছে এবং বিশেষ করে বহুবার বলেছি, বিশেষ করে পশ্চিমবঙ্গে যেহেতু সামনে 1 বছরের মধ্যে ওখানে বিধানসভা নির্বাচন আছে, তারা এটাকে টার্গেট করছে। আর ভারতে কাশ্মীরে যা হলো, তার একটা বিরাট সুদূর প্রসারী প্রভাব ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বটেই, রিজিওনাল রাজনীতিতে পড়ছে, যার আওতা থেকে আমরাও বাদ পড়ব না। খুব দ্রুতই কথা বলবো সেটা নিয়ে।